দর্শক স্বাগত বদ্বীপে নেক্সাস টেলিভিশনের নতুন শো। সপ্তাহের প্রতি মঙ্গলবার রাত ৮টায় এই অনুষ্ঠানে আমরা যুক্ত হব আপনাদের সঙ্গে। এবং এতদিন এই অনুষ্ঠানটি ৭ দিন নামে হতো প্রতি মঙ্গলবার, এবং সেখানে আমরা নদী, পরিবেশ, প্রাণ, প্রকৃতি নিয়ে কথা বলতাম, এবং সে একই বিষয়ে আমরা কথা বলবো, তবে ভিন্ন নামে। এবং আজকে এই বদ্বীপের প্রথম শোতে আমরা আমন্ত্রণ জানিয়েছি নদী, প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে কাজ করেন এরকম দুজন খুব ডেডিকেটেড মানুষ যারা মাঠ পর্যায়ে কাজ করেন। আপনারা জানেন যে গত 1 নভেম্বর একটা বেশ সুন্দর কর্মসূচি শুরু হয়েছে সারা দেশে, যে খাল পরিষ্কার কর্মসূচি। এটি জাতীয় যুব দিবস উপলক্ষে সরকার শুরু করেছে, কিন্তু এর সঙ্গে বিভিন্ন বেসরকারি সংগঠন যুক্ত আছে। তো এই কর্মসূচির সঙ্গে যুক্ত এরকম দুজন মানুষকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, এবং অনলাইনেও আরও একজন যুক্ত হবেন। আমরা দেখবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব যে আসলে এই খাল পরিষ্কার করে কি হচ্ছে, এবং এর লক্ষ্য উদ্দেশ্য কী, এবং এই কর্মসূচি কতদিন চলবে। আমাদের সঙ্গে আছেন বিডি ক্লিনের প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম রবি, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। এবং আছেন নগরের চেয়ারম্যান সুমন শামস, স্বাগত। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন ক্লিন রিভার বাংলাদেশের প্রধান নির্বাহী সোহা মহাজন। আশা করি দ্রুতি পাবো। আমি শুরু করি সুমন ভাই আপনাকে দিয়েই। কোন কোন খাল পরিষ্কার করলেন, এবং পরিষ্কার যে করলেন, পরিষ্কার করার দরকার হলো কেন? ধন্যবাদ। এটি আসলে এই বছর এমনই একটি সময়, আমরা তো নদী, প্রাণ, প্রকৃতি সুরক্ষা নিয়ে কাজ করছি অনেক বছর হয়ে গেল। তবে এই বছর হচ্ছে আমরা বিশেষভাবে যেরকম করে পরিচ্ছন্ন কাজ করলাম, এটি প্রথম অর্থে, এই অর্থে যে আমরা তো কাজ করি, দায়িত্বটা হচ্ছে সরকারের, কিন্তু যারা সরকারের দায়িত্বে থাকেন তাদেরকে আমরা অনেক সময় ডেকে এনে পারি না। তো আমরা যখন চাইতাম যে আমাদের নদী, খাল এসবগুলোকে রক্ষা করা দরকার, তো আমাদের বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা যিনি সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি একমাত্র আমাদের মতে দেখা হচ্ছে একজন পরিবেশ আন্দোলনের এগিয়ে থাকা একজন মানুষ। তিনি যখন এইবার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলেন, আসার পরে তিনি আমাদের কথাটাই তিনি বহন করেছেন, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে নিয়ে এবছর যে জাতীয় যুব দিবস উদযাপন করা হলো, এবং এই উপলক্ষে যে 64 জেলায় 64টি খাল ন্যূনতম পরিচ্ছন্ন করে একটা উদাহরণ তৈরি করার যে একটা কথা আমাদের ছিল, সেটি এই যে ধরেন একটা খালের চেহারা এই অবস্থায় ছিল, এইটাকে আপনারা মানে কতটুকু পরিষ্কার করতে পেরেছেন? আসলে এটি হচ্ছে যে গত 1 তারিখে যে উদ্বোধনটি হয়েছে সেটি হচ্ছে ত্রিমোহনীর জিরানি খাল থেকে। তো জিরানি খালে হচ্ছে যে সকল প্রতিষ্ঠান একসঙ্গে হয়ে, সঙ্গে বিডি ক্লিন এবং নোংর বাংলাদেশ, এর সঙ্গে আরও অনেক স্বেচ্ছাসেবকরা ছিলেন, অনেক ভলান্টিয়াররা ছিলেন, সবাই মিলে আমরা 1.4 কিলোমিটার 1.4 কিলোমিটার আমরা পরিচ্ছন্ন করার জন্য এই খালে আমরা নেমেছিলাম। এবং এটা পরিষ্কার কেন করতে হলো, এটি আপনি দেখতেই পাচ্ছেন যে এর যে প্রবাহ, এর যে পানি, এটা আসলে পানি না, এটি হচ্ছে বিষাক্ত একটা জলাধার। এবং এখানে আমরা পরিচ্ছন্ন না করার তো কোনো উপায় নেই, মানুষকে সচেতন করার জন্যই মূলত কাজগুলো করা। এই অঞ্চলে, ত্রিমোহনী অঞ্চলের যে এরকম 4টা খাল আছে, 4টা খালের মুখের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ত্রিমোহনী। তো এছাড়াও কিন্তু 9টা খাল আছে, তার মধ্যে এই একটি খাল যেটার অবস্থা খুবই বাজে ছিল। এই যে অবস্থায় এলো খালটা, এটা অনেক বছরের জঞ্জালের ফসল। আমি মনে করি এটা 50 বছর 53 বছরের জঞ্জাল। কারণ একটা সময় প্রবাহ যা ছিল সব পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল, যখন আমাদের এখানে মানুষ শহরে এত বেশি ছিল না, এবং মানুষ কম থাকার কারণে, এবং আমার মনে হয় এখন থেকে মানুষ আগে বেশি সচেতন ছিল। তা না হলে এই মুহূর্তে এসে, এই আধুনিক যুগে এসে কেন আমরা আমাদের যে খালটিকে বাড়ির সামনে রেখে খালটিকে ব্যবহার করার কথা, উদাহরণ দেওয়ার সময় আমরা ইতালির ভ্যানিসের কথা বলি, অথচ প্রাকৃতিকভাবে ঢাকা শহরটা এরকম খাল দিয়ে, জলাশয় দিয়ে, নদী দিয়ে কিন্তু আমাদের বেষ্টিত। সেই রকম জায়গায় আমরা আমাদের সচেতনতা বাড়াতে পারিনি। আমরা দীর্ঘ বছর ধরে সরকারকেও বলছি, আমরা নিজ উদ্যোগে, স্ব-উদ্যোগে যখন কাজ করি, আমরা কিন্তু কোনো পারিশ্রমিক নেই না এখান থেকে। এই যে ভলান্টিয়াররা সারা দেশে, আমাদের নোংরের প্রায় 33টি জেলায় আমরা গঠন করে ফেলেছি, মেম্বার এখনও সংগ্রহ চলছে। স্বেচ্ছা যারা কাজ করতে চায় তাদেরকে আমরা এই ধরনের কাজে নিয়োজিত করি। তবে এই খালটি পরিষ্কার করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিডি ক্লিন তো অনেক আগে থেকেই করে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে বিষাক্ত পানি, যেটা আমি দেখেছি যে ব্যাঙ মরে আছে, দেখাই তো, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্যাঙ মরে আছে, সাপ মরে আছে। পরিষ্কার করতে গিয়ে নিজাতে দেখলাম সেটা হচ্ছে যে ওইখানে ওই নদীর পাড়ে দাঁড়ালেই একটি মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা, এবং হয়। তো সেই বিষাক্ত পানিতে আমি কিন্তু নোংরের ভলান্টিয়ার যারা আছে তাদেরকে বলেছি যে পানিতে নামার আগে
আমার যখন মনে হবে যে এই পানিটি ব্যবহার উপযোগী কিংবা পানিতে নামার উপযোগী, সেই পানিতে আমরা নামবো। তাছাড়া আমি দেখছি পানিটা বিষাক্ত, এই পানিতে প্রাণী বাঁচছে না, সেখানে আমি আমার ভলান্টিয়ারকে নামতে দিলে এর যে একটা বিপজ্জনক, এই যে ছবিটা দেখেন আপনি, আমরা হচ্ছে ভলান্টিয়ার, এটা বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক। তো স্বেচ্ছাসেবক এই লেভেল পর্যন্ত নেমে একটি প্রতীকী, এটি কিন্তু প্রতীকী ছবি দেখছেন আপনি। তো প্রতীকীর মানে হচ্ছে যে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই কাজটি করার কথা, কিন্তু আমরা দেখছি যে তারা ধরেই নিয়েছেন যে এটা আসলে ওদেরই কাজ, ওদেরই করতে হবে, উইদাউট মানি, উইদাউট এনি ফান্ড। তো আমরা চেষ্টা করে যাব, আমাদের তো কমিটমেন্ট থেকে কাজটা করেই যাচ্ছি, এটি আমরা শেষ দিন পর্যন্ত করে যাব। অনেকগুলো প্রশ্ন আমার মনে আছে, একটা আসবে। রবি ভাই, এই যে এই আপনাদের কর্মীরাই কাজ করছেন, এই যে ফুললি, এইটা তো নিশ্চয়ই প্রতীকী ছবি না, এটা তো রিয়েল। এই ছবিটা রিয়েল। ধরেন একজন লোক একদম গলার সমান পানি, পানি কি মানে ধরেন এটা ড্রেনের মধ্যে নেমে, এইটা তো শারীরিক একটা বড় ধরনের ঝুঁকি। তো এটা অবশ্যই এটা শারীরিক ঝুঁকি। এরকম হয়েছে আমাদের যে আমরা অনেক খাল পরিচ্ছন্ন করার পরে আমাদের অনেক কর্মী অসুস্থ হয়ে গেছে। ইনফ্যাক্ট হচ্ছে আমরা লাস্ট জিরানি যে খালটা আমরা পরিচ্ছন্ন করলাম সেখানেও, হ্যাঁ 1 তারিখে 1 নভেম্বর, তো সেখানেও কিন্তু আমাদের অনেক সদস্য আছে যারা কাজ করার অবস্থাতেও হচ্ছে অসুস্থ হয়ে গেছে। এখানে একটা লোক আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলে সে তো অসুস্থ হবেই। হ্যাঁ, এইটা আসলে আমাদের উদ্দেশ্যটা আসলে কি, আমরা চাই একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আসলে বিডি ক্লিন কাজ করে যাচ্ছে 2016 সালের 3 জুন থেকে। তো আমরা আসলে চাই এই যে একটা ময়লা পানিতে নামতেছে মানুষ, এটা আসলে কেন নামতেছে, যে এটা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দেয়া যে এই যে ময়লাটা, খালটা যে আসলে ময়লা হয়েছে, ময়লা ফেলতে ফেলতে খালটা হচ্ছে মানে ভরাট হয়ে গেছে। তো এটা আমাদের জন্য, আমরা যারা নাগরিক আছি, আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করছি না, আমরা আমাদের দায় এড়াতে আমরা কি করছি, খালের ভিতরে ময়লা ফেলে দিচ্ছি। সো এই জিনিসটাকে মানুষের যে বিবেক বোধটা জাগ্রত করার জন্য আমরা আসলে এই কাজটা করে থাকি, যে অ্যাটলিস্ট আমাদের এই ডেডিকেশন দেখে বা আমাদের এই অবস্থান দেখে মানুষ যদি তার স্বভাবটাকে পরিবর্তন করে যেখানে সেখানে ময়লা ফেলার। এখন ধরেন এটা তো সুমন ভাই যেরকম বলে প্রায় হয়তো 4-5 দশকের জঞ্জাল, এটা তো অনেক দূর পর্যন্ত এর হচ্ছে ময়লার স্তর। আপনারা কোন প্রক্রিয়াটা তুললেন, মানে এইটা খুব সহজ তো না, এটা তো মানে স্কেভেটার দিয়ে তুলবার কথা, কিন্তু আমি দেখছি যে আপনারা হাত দিয়ে কিংবা হয়তো ছোটখাটো কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে তুলেছেন। মানে এই ময়লা কি করে সরালেন আসলে, সেটা একটু জানতে চাই। আচ্ছা, এইটা আসলে আমরা তো আসলে এটা আমরা একলা পারবো না সেটা। অবশ্যই আমরা যখনই যে কাজগুলো করেছি, যে 1 তারিখে আমরা যে প্রোগ্রামটা করলাম, সেখানেও সিটি কর্পোরেশনের একটা হেল্প ছিল, যে আমরা হয়তো ময়লাগুলো পাড়ে তুলে দিয়েছি, তারপরে পাড় থেকে সিটি কর্পোরেশনের লোক যারা আছে তারা নির্দিষ্ট জায়গায় সেটা ডাম্পিং করে দিয়েছে। তো আমরা আসলে স্বেচ্ছাসেবী কাজ করি, ঠিক আছে। আমাদের তো আসলে দিন শেষে কমিটমেন্টের জায়গাটা হচ্ছে দেশপ্রেম, আমরা দেশকে ভালোবাসি, আমরা চাই একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে, সেই ব্রত নিয়ে কিন্তু আসলে কাজ করি। তো এইটা আমরা আসলে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চাই যে এই জায়গাটাকে অপরিচ্ছন্ন আছে, আমাদের সদিচ্ছা থাকলেই কিন্তু সেটা পরিচ্ছন্ন করা সম্ভব, কিন্তু আমাদের সেই সদিচ্ছার জায়গাটা নাই, যার কারণে এটা অপরিচ্ছন্ন হয়ে আছে। এই অর্থেই আমি এটার প্রতীকী বললাম, মানে পুরো যে এই যে পানিতে নেমে যাওয়ার যে দৃশ্যগুলো আমরা দেখলাম, মানে আমাদের তো দায়িত্ব না এটা এই পানির মধ্যে নেমে এটা আপনাকে প্রতিনিয়ত করে দেখানো। মানুষের মধ্যে যা বললো রবি, আমার মনে হয় যে মানুষের মধ্যে সচেতনতাটা আসবে এইরকম করে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই এখানে নামা। তবে আমি মনে করি যে আমাদের ভলান্টিয়ার যারা, তাদের নিরাপত্তা হচ্ছে প্রথম। রবি যেটা বললো যে 1 তারিখে আমরা যেটা করেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, হাজার হাজার মানুষের মতো একটা সমাগম হয়েছে। আমার ভালো লাগার জায়গা সেটা হচ্ছে যে 2টি মন্ত্রণালয় একত্রে হয়েছে, এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়কে, যুবকদেরকে নিয়ে এই যে একটা খাল পরিচ্ছন্ন করার যে পরিকল্পনা, যে আইডিয়াটা, এটার সঙ্গে যেমন পানি সম্পদ পরিবেশ মন্ত্রণালয় এরাও যুক্ত হয়েছে, সঙ্গে সিটি কর্পোরেশন যুক্ত হয়েছে, ওয়াসা যুক্ত হয়েছে, এবং সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের সবাইকে কিন্তু যুক্ত করা হয়েছে। তো দেখেছি যে যেমন আমরা মেডিকেল টিমের কথা বলবো, বিডি ক্লিন যখন কাজ করলো, আমরা ব্লক ভাগ করেছিলাম। যেমন আমরা 1 নম্বর ব্লক থেকে 4 নম্বর ব্লক পর্যন্ত আমরা করেছি। মানে ব্লকটা করেছেন কিসের ভিত্তিতে? আমরা দৈর্ঘ্য, এরিয়া 1.4 কিলোমিটারকে আমরা ভাগ করেছিলাম। আমরা 14টা ভাগ করেছিলাম, যে কোন পার্টে কারা কারা কাজ করবে, সুশৃঙ্খল ভাবে, ঠিক আছে। তো সেইখানে মেডিকেল টিম যেটা থাকার কথা, কারণ হচ্ছে যে এরকম জায়গায়
নামলে যে কোনোভাবে আপনি ধরেন পানির নিচে কি আছে এটা দেখা যায় না। আমার কাছে মনে হচ্ছে যে আমি বিডি ক্লিনের সঙ্গে এটা আমি যেমন একজন পরিবেশ কর্মী, এরা এখানে পরিবেশ কর্মী অনেক ছেলেমেয়েরা আরো উদ্বুদ্ধ হচ্ছে, নোংর করতে চায়, বিডি ক্লিন করতে চায়। আমরা চাই তারা আসুক, স্কুল কলেজ লেভেলের ছেলেমেয়েরা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে আসলে শেখানোটা হচ্ছে, বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাদেরকে নামায় দিয়ে আমরা দেখলাম যে আমাদের অনেক প্রতিষ্ঠানের অফিসাররা ছিলেন, তারা দূর থেকে দাঁড়িয়ে মনিটরিং করছে যে ওরা ঠিকভাবে নামছে কিনা। হ্যাঁ, ওইটা তার দায়িত্ব। এবং আপনার কতজন নামলো এইরকম জায়গায় তারা আছে, তারা নিজ হাতে কিন্তু একটা পলিথিন পর্যন্ত সরাচ্ছে না। এবং ওখানে যখন আমরা অন্যরা করবে, হ্যাঁ, ওপেনিং যখন হলো তখন হচ্ছে যে আমি দেখলাম যে বিডি ক্লিনের দুই দিক থেকে ওরা পানির মধ্যে ঝাঁপ দিল। আমি সাংঘাতিক ভয় পেয়ে গেছি রবি, সত্যি কথা ভয় পেয়ে গেছি। এই কারণে আমার পানিতে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা আছে, আমার এই পাটা কাটা যেত এরকম পানিতে কাজ করতে করতে গিয়ে লোহার পাতে গিয়ে আমার পা আঘাত লেগেছিল। লোহার পাত না, ধরেন আপনি বাঁশও থাকতে পারে খাড়া করা, আপনি দেখছেন লোহা, রড, এনিথিং কি আছে পানির নিচে আমরা জানি না। কিন্তু যখনই ওরা ড্রাইভ করলো পানির মধ্যে এই বিষাক্ত পানিতে, তখন আমার মনে হচ্ছে ওরাই নোংর, আমি নোংর, আমি বিডি ক্লিন, ওরাই বিডি ক্লিন। কাজে ওদেরকে নিরাপত্তা দেওয়ার পরামর্শটা আমি মনে করেছি যে রবিকে আমি পরামর্শটা দেব, যে পানিটিতে আমি নামতে পারবো, উপযুক্ত যে পানির কোয়ালিটিটি আছে সেখানে আমার মনে হয় যে নামতে পারে না। কিন্তু সেটা হলে তো কোনো খাল পরিষ্কার হবে না। না, খাল পরিষ্কার করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো গভর্নমেন্টের আছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা পারে না দাঁড়িয়ে থেকে, অ্যাম্বুলেন্স কিংবা যা যেগুলো ওগুলো না দাঁড়িয়ে থেকে, আমরা যেমন বলেছি সিটি কর্পোরেশনের কর্পোরেশন দরকার, তাদের পরিচ্ছন্ন কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এখন তারা যেরকম প্রফেশনাল, তাদের কাজ এটা, ইনস্ট্রুমেন্ট আছে। এখন আমরা কাজ করতে গেলে একটা লিস্ট দিতে হয় যে আমাদের এই জিনিস লাগবে। তো দেখলাম আমাদের একটা মেয়ে পানির মধ্যে ও ক্লিন করতে গিয়ে আবেগে, ওরা তো চায় ইয়াং যারা, ওরা তো চায় ঝাঁপায় পড়তে। তো ওই ঝাঁপায় পড়ার ক্ষেত্রে একটা মেয়ে এই নোংরা পানি ওর মুখে ঢুকে গেল। আচ্ছা, এইটা চিন্তা করতে গেলে আপনি ভেবে দেখেন যে তার অবস্থাটা কি হতে পারে। সে অসুস্থ হয়ে পড়লো। এরকম 6 জন, আমাদের নোংরের 2 জন অসুস্থ হয়ে পড়লো। এখন দেখা যাচ্ছে যে মেডিকেল টিম আমাদের সার্ভিসটি দেওয়ার কথা, সেই অ্যাম্বুলেন্সটি বলছে যে না, এটা আপনাদেরকে দেয়া যাবে না। কেন? তাহলে আপনি কেন আসছেন এখানে? কেন দেওয়া যাবে? এখন আমরা 2 জন টিম লিডার হিসেবে আমরা 2 জন ভাবছি যে কি আশ্চর্য ব্যাপার। পরে আমরা নিজেরা গেলাম, গিয়ে বললাম আপনার অ্যাম্বুলেন্সের কাজ কি? অ্যাম্বুলেন্সের কাজ হচ্ছে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে সেবা দেওয়া। বলে যে না, এটা লজিস্টিক্সের জন্য, আপনাদেরটা ওই দিকে আছে। এই যে মুহূর্তে তাদের যে কপারেশনটা, শেষ পর্যন্ত আমার কাছে আমরা একটু উত্তেজিত হতে হয়েছিল ওই মেডিকেল টিমের সঙ্গে, যে আমার বাচ্চাকে আগে ঠিক করো, তারপরে তোমরা অন্য কাজ করো। তো এইটা দেখে আমার এক্সপিরিয়েন্স যেটা হলো যে এমনভাবে আমরা কাজটি করব না যেখানে মেডিকেল টিম ওর জায়গায় কাজ করবে না, কিংবা আমরা সমন্বিত ব্যাপারটা ছিল। এখানে একটা ব্যাপার আমি যুক্ত করি, যে আমাদেরকে যখন এই খালটা পরিচ্ছন্ন করার কথা বলা হলো, বা যখন পানি উন্নয়ন বোর্ড আমাকে ডেকেছিল যে এই খালটা পরিচ্ছন্ন করতে চায়, তার জন্য বিডি ক্লিনের সহায়তার প্রয়োজন। তো তখন কিন্তু আমি প্রথমে খালটা ভিজিট করি, আমি নিজে পার্সোনালি ভিজিট করি। আমার একটা টিম আছে যারা এই খালগুলো পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত, তারা ভিজিট করে। এবং ভিজিট করার পর আমরা কিন্তু সকল কিছু, যেমন পানির গভীরতা কেমন সেটা মেপেছি আমরা, যে এখানে কি আসলে ডুবে যাব কিনা ভলেন্টিয়াররা নামলে, বা এখানে নামলে কতটুকু পানি আছে, এই সকল কিছু ইকুয়েশন করার পরে কিন্তু আমরা একটা ইভেন্ট করি। আচ্ছা, ইনফ্যাক্ট এই 1 তারিখের প্রোগ্রামটার জন্য আমাদের কিন্তু 1 সপ্তাহ ধরে একটা কর্মযজ্ঞ চলেছে, যে বিভিন্ন সময় ভিজিট করেছে। আমার আইটি টিম গিয়েছে যে আসলে কোন জায়গা থেকে কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কতজন লাগবে, কি ইনস্ট্রুমেন্ট লাগবে, তারপরে কি ধরনের প্রোটেকশন লাগবে, সেগুলো আমরা, যেহেতু বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের কোনো ফান্ড নেই, আমরা আসলে কোনো আর্থিক অনুদানও নেই না। আমরা আসলে যে কাজটা করি, যে আমরা যে কোনো একটা প্রোগ্রাম করতে হলে সেই প্রোগ্রামটা যারা পৃষ্ঠপোষক থাকে, যেমন এখানে পানি উন্নয়ন বোর্ড আছে বা যুব উন্নয়ন কর্তৃপক্ষ আছেন, তারা আমাদেরকে লজিস্টিক সাপোর্টটা দিয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যে রেকিটা করি 7 দিন ভরে, সেটা করার পরে আমরা তাদেরকে একটা ইকুয়েশনে পৌঁছাই যে আমাদের এত পরিমাণ গামবুট লাগবে, বা আঁচড়া লাগবে, বেলচা লাগবে, কাজ করার জন্য যে ইকুইপমেন্টগুলো লাগে সেটা আমরা তাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে থাকি, তারা সেটা প্রোভাইড করে। রাইট। এবং আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে, তো একটা প্রশ্ন করে একটা বিরতিতে যায়, যে এই যে কর্মযোগ্যটা হলো, একটা খাল যেটি জিরানি খাল বললেন, এইটা এখন চেহারাটা কি দাঁড়ালো? অর্থাৎ এই যে নোংর, বিডি ক্লিন সবাই মিলে যে একটা কাজ করলেন, দাঁড়ালো কি, মানে চেহারাটা কি দাঁড়ালো সেটি একটু জানবো। একটা ছোট্ট বিরতি আসছি দর্শক, বদ্বীপে একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত বদ্বীপে। আজকে আমরা কথা বলছি ঢাকা সহ সারা দেশে অর্থাৎ 64টি জেলায় 64টি খাল পরিষ্কারের যে উদ্যোগটি নিয়েছে সরকার, তাতে কি হচ্ছে আসলে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি এবং আছেন নোঙরের চেয়ারম্যান সুমন শামস। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্লিন রিভার বাংলাদেশের নির্বাহী প্রধান সোহাগ মহাজন। সোহাগ, আপনার কাছে আসবো একটু পরে। আমি বিরতির আগে যে প্রশ্নটা রবি আপনাকে রেখে গিয়েছিলাম যে এই জিরানি খালটা যে অবস্থায় ছিল 1 নভেম্বরের আগে পরিষ্কার করার পরে কি দাঁড়ালো আসলে, আমরা সেই ছবিটা একটু দেখতে চাই। আচ্ছা, এইখানে এগুলো হচ্ছে আপনার পরিষ্কার করছেন, তাই তো? একটু যদি বলেন যে এই খালটার মানে কি চেহারা শেষ পর্যন্ত দাঁড়ালো আসলে, একদম পরিষ্কার হয়েছে কি জিনিসটা? আমরা আসলে যে কোনো একটা খাল পরিষ্কার করার আগে অপরিচ্ছন্ন জায়গাটার একটা ছবি তুলি, তারপরে সেটা পরিচ্ছন্ন হওয়ার পরে একটা ছবি তুলি, এবং সেই দুইটা একসাথে করে আমরা আসলে মানুষকে মেসেজটা দিতে চাই যে এই খালটা অপরিচ্ছন্ন ছিল। যদি আমাদের সদিচ্ছা আমরা দুটি ছবি দেখতে পারবো একটু পরে। হ্যাঁ, যদি আমাদের সদিচ্ছা থাকতো তাহলে আমরা এই অপরিচ্ছন্ন খালটাকে পরিচ্ছন্ন জায়গায় নিয়ে আসতে পারতাম। বাট এর জন্য আমাদের নাগরিক যেরকম দায়িত্ব আছে, নাগরিক দায়িত্বের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব আছে। এটা ছিল আগে? হ্যাঁ। আচ্ছা, এটা 1.4 কিলোমিটার, তাই তো? হ্যাঁ। আপনারা কি এই পুরোটা পরিষ্কার করেছেন? পুরোটা মানে এখানে মূলত কচুরিপানা? হ্যাঁ, কচুরিপানা আছে, এবং তার নিচে ঘাস আছে, হ্যাঁ, নিচে মাটি ময়লা আছে, বিভিন্ন রকম। এখন ধরেন এইটা আপনারা পরিষ্কার করলেন, কচুরিপানাটা সরে গেল, কিন্তু পানির প্রবাহ কি এখানে আছে? হ্যাঁ, আমরা যখন কাজ করেছি পানি, হ্যাঁ, এটা কি পানি বলা যাবে? এটা দূষিত পানি, এটা বিষ। হ্যাঁ, কিন্তু আমরা কাজ করার পরে কিন্তু প্রবাহটা ফিরে আসছে। আচ্ছা, প্রবাহটা ফিরে আসছে, মানে অন্তত ওই যে কচুরিপানা এবং ময়লাটা নাই। আচ্ছা, এই সুমন ভাই, এইটা খালটা মানে কোন নদীর সঙ্গে মূলত যুক্ত? এইটা হচ্ছে নড়াই নদীর সঙ্গে যুক্ত। আচ্ছা, ত্রিমোহনীতে যে নড়াই নদী মানে লোকেরা যেটাকে রামপুরা খাল বলে। রামপুরা খাল, হ্যাঁ, লোকেরা যেটা সরকার সেটাকে রামপুরা খাল নদীতে লেখার ফলে ওইভাবে পরিচিত করানোর চেষ্টা করলো। তো নড়াই নদীটা হচ্ছে ত্রিমোহনীতে, ওখানে হচ্ছে আপনার ওই নড়াই নদীরই একটা শাখা হচ্ছে জিরানি খাল, যেটা হচ্ছে চলে গেল হচ্ছে একেবারে আপনার খিলগাঁয়ের ভিতর দিকে। আচ্ছা, ওখানে নন্দীপাড়া বলে একটা জায়গা আছে, ওর ভিতর দিয়েও এটা চলে গেল। তো এই খালটি, এর আগের যে দৃশ্য আর এই যে এখনকার যে দৃশ্য, ক্লিন হবার পরে বা ক্লিন করতে করতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে এত এইভাবে যে মশা কোথায় জন্মায় বা কেমন থাকে, এই দৃশ্য আমি প্রথম দেখেছি এখানে নেমে কাজ করার পরে। এবং এখানে প্রত্যেকেই আসলে কোনো না কোনোভাবে পরবর্তী 2-3 দিনে 2-3 জন আরো অসুস্থ হয়ে পড়েছে। তো অন্তত যেটা হয়েছে সেটা হচ্ছে যে মশার উৎপাত কিছুটা হলেও এই এলাকাবাসী এখানে কম পাবে, কিন্তু পানিটার যে কালার, এটা কোত্থেকে আসছে এটা স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা আপনাদের খালটাকে কেন এমন রাখলেন, আমাদের কি কেন ডাকতে হয়, কিংবা আমরা কেন আপনাদের উপরে রেগে যাই, আপনারা কি করেন? তো তখন বলে যে আমরা কি করব, এটা তো উপর থেকে আসে। উপর থেকে মানে বলে যে শহর থেকে আসে। শহর থেকে কিভাবে আসে? তারপর খুঁজে দেখলাম যে এখানে যে সুয়ারেজ বর্জ্যের যত রকমের পাইপ আছে সবগুলো এটার সঙ্গে কানেক্ট করে এটাকে একটা ড্রেন হিসেবে ব্যবহার করছে সিটি কর্পোরেশন। এবং এইটাকে আপনি যখন নড়াই নদীতে যাচ্ছে, সেই নড়াই নদীটাকে কিন্তু এই যে এর প্রবাহটা গিয়ে এর পানিটা, এর বিষটা নড়াইতে যাচ্ছে। অথচ এর সঙ্গেই কিন্তু এখানে আরেকটি খাল আছে, গজারিয়া খাল। ওই গজারিয়া খালটার পাশেই কিন্তু একটা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছে সরকার এবং চীন। ওই প্ল্যান্টের প্রথম অংশটা হচ্ছে রামপুরা ব্রিজের গোড়ায়। ব্রিজের গোড়ায় আপনি নিচে গেলে দেখবেন যে হাতির ঝিলের পানিটা অনেক স্বচ্ছ, কিন্তু যখনই ব্যারেজ এবং ব্রিজ দুইটা করার পর নড়াই নদীর শুরুটা এই জায়গায় যেখানে ব্লক করলো, ওই পানি আর এই পানি একই পানি। তো ওই সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা করছে কি, ওখানে পানিটাকে শোধন করে সে সুন্দর পরিষ্কার পানি ছাড়ছে গজারিয়া খালে। সেই গজারিয়া খাল কিন্তু পানিটা ট্রান্সপারেন্ট, উপর থেকে নিচের ঘাস দেখা যাচ্ছে বা মাছ দেখা যাচ্ছে, মানুষ গোসল করছে, একটা পরিচ্ছন্ন হচ্ছে। সেই পরিচ্ছন্ন পানিটা আবারও গিয়ে সেই নড়াই নদীতে মিশে এই পানির সঙ্গে মিশে যাচ্ছে। আচ্ছা, ফলে এই পানি আর কালার পরিবর্তন হচ্ছে না। আর এইটুকু অন্তত হয়েছে। এখন হয় কি, আমরা তো প্রতিদিন বা 12 মাস তো এই জবটি এইভাবে আমাদের পক্ষে করা সম্ভব না। আর এটি মানুষকে বোঝানো যে এই মুহূর্তে ধরেন এখন কপ সম্মেলন চলছে আজারবাইজানে চলছে, বিষয়টা কি এনভায়রনমেন্ট। এটি কিন্তু শুধু আমার দেশের না, সারা পৃথিবীরই একটা উদ্বেগ, পৃথিবীরই সংকট হচ্ছে যে পরিবেশ ঠিক রাখা,
পরিবেশকে সংরক্ষণ করা, আর আমরা আমাদের নদীমাতৃক বাংলাদেশের যে পরিবেশটা সুন্দর ছিল সেটি অব্যবস্থাপনায়, অসচেতনতায়, এটার কথা ভুলে গিয়ে আমরা রাজনীতি করেছি, ব্যবসা করেছি, কিংবা নিজের স্বার্থে কথা বলেছি, দখল করেছি, দূষণ করেছি, যা এটা এখনো চলমান আছে। রাইট, আমরা একটু অনলাইনে যাই। আমাদের সঙ্গে সোহাগ মহাজন যুক্ত আছেন। সোহাগ হচ্ছেন ক্লিন রিভার বাংলাদেশের নির্বাহী প্রধান। সোহাগ, আপনারা কোন খাল পরিষ্কার করলেন এবং সেই খালটির কি চেহারা ছিল, পরিষ্কার করার পরে কি দাঁড়ালো আসলে? সবাইকে নদীময় শুভেচ্ছা। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি নেক্সাস টেলিভিশনকে আজকের এই অনলাইনে আমাকে যুক্ত করার জন্য, এবং আপনাকেও অভিনন্দন, কারণ আজকে প্রথম বদ্বীপ এই যে পর্বটা আছে সেখানে আমি থাকতে পেরে আমি নিজেকেও গর্ব বোধ করছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বেসিক্যালি আমি আলোচনা শুরুর আগে আমি এই যে সারা দেশে নদী ও জলাশয়, খাল যে পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ যে অনুষ্ঠান বা আয়োজনটা আছে, এটার শুরুর গল্পটি একটু বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে জাতীয় যুব দিবস। নভেম্বরের 1 তারিখ হচ্ছে জাতীয় যুব দিবস, এবং যুব দিবসের আগে আমরা কি ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করা যায়, আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব ডক্টর গাজী মোহাম্মদ সাইফুদ্দিন স্যারের সাথে আমরা যখন আলোচনা করি, তখন স্যার যখন 2016 সালে যখন বরিশালের ডিসি ছিল, তখন কিন্তু তিনি একটা খাল পরিষ্কার করেছিলেন। যে যখনই শুনতে পেলেন যে আমি ক্লিন রিভার নিয়ে কাজ করি, ক্লিন রিভার বাংলাদেশের মূল ফোকাসটাই হচ্ছে একেবারেই নদী কেন্দ্রিক। তখন আমরা ইনোভেটিভ আইডিয়া হিসেবে ঢাকাতে একটা খাল আমরা পরিষ্কার করার জন্য আমরা উদ্যোগ নিই প্রথমে। পরবর্তীতে আমরা আমাদের মহাপরিচালক স্যার যখন আমাদের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ মাহমুদ সাহেবের সাথে যখন সাক্ষাৎ করেন এবং এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হয়, তখন আমাদের সম্মানিত উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, উনি এই কাজটাকে সারা বাংলাদেশ ব্যাপী করার জন্য 64টা জেলাতে করার জন্য আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে আমরা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, তারপরে হচ্ছে পরিবেশ অধিদপ্তর, ওনাদের সাথে যোগাযোগ করি, এবং পরবর্তীতে বিডি ক্লিন এবং ডং বোর্ড সহ এবং আমাদের এই জাতীয় যুব পর্যায়ে যারা আছে, এবং ঢাকাতে আপনি জানেন যে 6টি ইউনিট কাজ করে যুব উন্নয়ন অধিদপ্তরে, প্রত্যেকটা কোতোয়ালি ইউনিট, গুলশান ইউনিট, ধানমন্ডি ইউনিট, এবং প্রত্যেকটা ইউনিটও কিন্তু সেদিন অংশগ্রহণ করেছে। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে 1 থেকে 15 তারিখ ব্যাপী সারা দেশে এই প্রোগ্রামটা হচ্ছে। আমরা ক্লিন রিভার বাংলাদেশ, আমরা ঢাকার হচ্ছে এই ঢাকাতে যে কাজটা চলতেছে, এই যে এই রামপুরার হচ্ছে জিরানি আপনার ইটাখোলা খাল থেকে ও শুরু করে নড়াইল। ইটাখোলা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যাঁ সোহাগ ভাই বলেন। জি জি, ইটাখোলা খাল থেকে সরে জিরানি খাল থেকে শুরু করে সুতাভোলা খাল থেকে সরে নড়াই নদী শুরু করে, এই 6টি ভাগে আমরা ভাগ করেছি। আমরা হচ্ছে 1 নম্বর ভাগে কাজ করছি, এটা হচ্ছে আপনার ইটাখোলা খাল এলাকায়। এটাতে আমরা 6টা টিম ভাগ করে কাজ করছি। তার পাশাপাশি আমরা আগামী 15 তারিখে আবার হচ্ছে আমরা সদরঘাট থেকে এই যে বিনা স্মৃতি স্নান ঘাট আছে, সেখানেও আমরা একটা পরিচ্ছন্নতা অভিযান করব। এছাড়াও ক্লিন রিভার বাংলাদেশ আপনার ঝালকাঠি সুগন্ধা নদীর তীরে যে আপনার ডাম্পিং স্টেশন আছে, যেটা তাদের পৌরসভা কর্তৃক, সেখানে একটা অভিযান পরিচালনা করেছে। জামালপুরের গাবখালী নদী এবং জহুরুল ইসলাম ফিশারি মোড়ের খালের একটা অংশ পরিষ্কার করেছে, এবং নীলফামারীর চাটাকলা খাল নদী, এবং ভবিষ্যতে এটা সম্মুখভাবে কাজ করার আমরা পরিকল্পনা করেছি। এছাড়া হচ্ছে বান্দরবানের সাঙ্গু নদীতে আমরা এই যুব দিবস উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা অভিযান করেছি, এবং খাগড়াছড়ির গোমতী নদীতেও করেছি। বেসিক্যালি ক্লিন রিভার বাংলাদেশ বিগত 8 বছরে 200 নদীতে 43টা জেলার কমিটির মাধ্যমে 7,500 ভলেন্টিয়ারের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আমাদের মূল ফোকাসটাই হচ্ছে জনসচেতনতা তৈরি করা, কারণ বিষয় হচ্ছে নদী পরিষ্কার আমাদের কাজ না, ঠিক আছে? এটা বেসিক্যালি আমরা চাইলেও এটা পুরোপুরি পরিষ্কার করতে পারবো না, কারণ এটা হচ্ছে খুব ব্যয়বহুল ব্যাপার এবং অনেক জনবলের ব্যাপার। আমরা যেটা করি সেটা হচ্ছে জনসাধারণকে সচেতন করার জন্য আমাদের কাজটা মূলত করে থাকি। বেসিক্যালি আমরা মনে করি যে নদী পাড়ের মানুষটাই হচ্ছে নদীর প্রকৃত মালিক। সুতরাং আমি যদি আমার ঘরের মালিক থাকি, এই ঘরটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমার। ঠিক তেমনি নদী পাড়ের মানুষ হচ্ছে নদীর প্রকৃত মালিক, এবং এটাকে রক্ষা করার দায়িত্ব তাদের। কারণ বিষয় হচ্ছে আজকে আমি পরিষ্কার করে গেলাম, আপনি 2 মাস পর গিয়ে দেখবেন সেই আগের অবস্থায় ফিরে আসছে। রাইট, আজকে আমি দখলের জন্য অভিযান পরিচালনা করলাম, 2 মাস পর গিয়ে দেখবেন আবার সেখানে আবার অভিযান। যতক্ষণ পর্যন্ত আমরা নিজে না বদলাবো, আমাদের যখন আমরা ইউজ টু না হবে এই বিষয়টাতে, যে আমাদের আসলে বিষয়টা হচ্ছে নদী পরিচ্ছন্নতার বিষয় তখনই আসবে যখন নদীটা অপরিচ্ছন্ন থাকবে। আমরা যদি নদীটাকে অপরিচ্ছন্ন না করি, সেখানে কিন্তু পরিচ্ছন্নতার বিষয় রাইট। আসবে না। সোহাগ ভাই, সুতরাং আমরা সোহাগ ভাই, আমার যেটা প্রশ্ন জি। ছিল যে এই যে আপনারা যেই খালটি পরিষ্কার করলেন বা যেই খালগুলো পরিষ্কার করলেন, একটা উদাহরণ যদি জি। বলেন যে পরিষ্কার অভিযানের আগে কি অবস্থা ছিল এবং এখন কি দাঁড়ালো, একটা এক্সাম্পল যদি বলেন। আচ্ছা, আমরা হচ্ছে নীলফামারীতে চাটাখাল নদীতে আমরা একটা করেছিলাম। সেখানে আমাদের প্রায়
এই 50 জন স্বেচ্ছাসেবক, তার পাশাপাশি স্থানীয় যারা ওই ডিসি মহোদয়ের লোক এবং এই পৌরসভার লোকজন প্রায় 200-200-র মতো এই স্বেচ্ছাসেবক ছিল। সেটার যে সম্মুখ ভাগটা, একটা ছোট ক্যানেল গিয়েছিল এই নদীটার একটা, সেই সম্মুখ ভাগটা আমাদের পুরোপুরি পরিষ্কার করা হয়েছে এবং এটা গত 7 দিনে আমরা এটা পরিষ্কার করেছি। এবং সেখানে যে ডিসি মহোদয় ছিলেন তিনি খুবই আন্তরিক। ডিসি মহোদয় নিজেও আমাদের সাথে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং পৌরসভাকে পাঠিয়ে দিয়েছেন যে আমরা যে এইগুলো সংগ্রহ করেছি, বর্জ্যগুলো সংগ্রহ করেছি, এই বর্জ্যগুলোকে তারা কিন্তু সঠিক জায়গায় ডাম্পিং করেছে। তাই আমি কিছু ছবি এবং ভিডিও আপনাকে পাঠিয়েছিলাম, অলরেডি আপনি দেখেছেন হয়তোবা। আমরা নীলফামারীতে যে কাজগুলো করেছিলাম আর কি। এছাড়াও আমরা এর আগে বুড়িগঙ্গা নদীতে 1 কিলোমিটার ব্যাপী একটা কার্যক্রম গ্রহণ করেছিলাম। আমরা 1 মাস ব্যাপী সেই 1 কিলোমিটার পরিষ্কার করি, সেখানে কিন্তু বৃক্ষরোপণ করেছি এবং সেটা এখনো আপনি গিয়ে দেখতে পারবেন। ডিআইডিপিটি এর সাথে যে স্টেশন আছে ওইটার সাথে যে 1 কিলোমিটার জায়গা আমরা দীর্ঘদিন ধরে সে পরিষ্কার। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো একটু। আমি একটু রবি এই জায়গাতে একটু ফোকাস করি যে টোটাল ঢাকা শহরে এরকম কয়টা খাল মানে পরিষ্কারের উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন? আমরা তো আসলে আমরা মূলত আমাদের কাজটা তো পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া, রাইট, মানুষ যেন যেখানে সেখানে ময়লা না ফেলে সেই সচেতনতা বৃদ্ধি করা। তো তার ধারাবাহিকতাটা আমরা যেটা দেখলাম যে খাল পরিচ্ছন্নতাটা আসলে কেন আসলো, বিডি ক্লিন কেন খাল পরিচ্ছন্ন করতেছে, এটার আমি যদি গোড়ায় যাই যে দেখবেন আপনি একটা খাল আসলে কিভাবে ভরাট হচ্ছে, এটার মূলে কিন্তু হচ্ছে এই যেখানে সেখানে ময়লা ফেলে দেয়া। আপনি যখন একটা ময়লা যেখানে সেখানে ময়লা ফেলে ফেলে ভরাটের প্রক্রিয়াটা শুরু হয়, হ্যাঁ, সেটা আপনি ড্রেনের মাধ্যমে যেয়ে কিন্তু খালে যাচ্ছে, খাল থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে, সো ইটস কানেক্টেড। সো আমরা ওই জায়গাটা থেকে চিন্তা করেছি যে আমরা তো আসলে রাস্তাঘাট পরিষ্কার করি, তার পাশাপাশি যদি আমরা একটা খাল পরিষ্কার করতে পারি তাহলে মানুষকে আরো বেশি সচেতন করা যাবে, আরো বেশি দৃশ্যমান কোনো কাজ করা যাবে। কারণ আমাদের দেশের মানুষ আসলে দৃশ্যমান কোনো কিছু ছাড়া কিন্তু কোনো কিছু বিশ্বাস করতে চায় না। আপনি যদি মানুষকে বলেন যে ভাই এটা করেন না, ওইটা করেন না, তার থেকে বেশি যদি প্রয়োজন আপনি নিজে করে তাকে হচ্ছে হ্যাঁ করানোর জন্য আপনি তাকে উদ্বুদ্ধ করেন, সেই জায়গাটা থেকে আসলে খাল পরিচ্ছন্নতা করার ইয়াটা বিডি ক্লিন শুরু করে। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু 2023 সাল থেকেই আমরা খাল পরিচ্ছন্ন করি। অলরেডি ঢাকা শহরের প্রায় 13টার মতো খাল আমরা পরিচ্ছন্ন করেছি আমাদের। এটা 1 বছর, কিন্তু এই যে এবার যে 1 নভেম্বর যে কর্মসূচি শুরু হলো, তাতে কয়টা করলেন? 1 নভেম্বর থেকে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের 18টার মতো খাল পরিচ্ছন্ন করেছি। এই পরিচ্ছন্নতা কি পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা এরকম না, নাকি শুরু হলো? হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি যে যুব উন্নয়নের যে কার্যক্রমটা হলো যে 64 জেলায় 64টা খাল পরিচ্ছন্ন করার, তো তাদের ইনফ্লুয়েন্সেই কিন্তু 17টা বা 18টা খাল আমরা করেছি তাদের সাথে অ্যাড হয়েই, যে তারাই আমাদেরকে, যেহেতু আমাদের সারা বাংলাদেশেই টিম আছে 57টা জেলা 165 উপজেলায়, তো ওই বিভিন্ন জেলায় যেরকম যুব উন্নয়নে যারা আছে বা জেলা প্রশাসক যারা আছেন তারা আমাদেরকে ডেকেছে যে তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট থাকে যে আমরা আসলে এই যে খালটা পরিষ্কার করব। যেমন আমি যদি জিরানি খালের কথাই বলি, যখন আমাকে ডেকেছে যে এটা আমরা পরিষ্কার করতে চাই, আপনারা আমাদের সাথে থাকেন, তো আমার কিন্তু একটা মেসেজ থাকে যে আমরা তো আসলে পরিষ্কার করব, ঠিক আছে, এটা তো একটা প্রতীকী পরিচ্ছন্নতা বা মানুষকে সচেতন করার জন্য, কিন্তু এটাকে আপনাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে এটা আপনারা রাইট। সোহাগ যে কথাটা বললেন যে নদী পাড়ের মানুষেরা, খালের পাড়ের মানুষেরা যদি ওন না করে, বিডি ক্লিন নোংরের পক্ষে গিয়ে এটাকে সাস্টেন করা খুব কঠিন। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত বদ্বীপে। আজকে বদ্বীপের প্রথম শোতে আমরা কথা বলছি বাংলাদেশের 64টি জেলার 64টি খাল পরিষ্কারের যে উদ্যোগ সরকার নিয়েছে এবং যেখানে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন খুবই অ্যাক্টিভলি এই কাজটি করছে। আসলে এরকম 3 জন তরুণ উদ্যোক্তা বা তরুণ নদীপ্রাণ মানুষ আমাদের সঙ্গে আছেন। সুমন শামস আছেন, জহিরুল ইসলাম রবি, এবং অনলাইনে আছেন সোহাগ মহাজন। সুমন ভাই, একটা বিষয় যে ধরেন এই নড়াই খাল বা নদী, জিরানি খাল, সারা দেশে তো খাল যেগুলো বছরের পর বছর ধরে নানা রকমের টর্চারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন সেগুলো পরিষ্কার করছেন। এইটা আপনি এই 2024-এর নভেম্বর পরিষ্কার করলেন, 2025-এর নভেম্বরে খালটার অবস্থা কি হবে? সেই পর্যন্ত আমাদেরকে করতে হবে কি, আমরা আসলে আবারও বলছি যে আমরা তো স্বেচ্ছায় ভলান্টিয়ারিজমটা করছি, সেক্ষেত্রে করতে হবে যেটা আমরা এই কাজের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটা হচ্ছে অনেকগুলো মন্ত্রণালয় ঠিকই যুক্ত হয়েছে, কিন্তু হিউজ সংখ্যক ভলান্টিয়ারকে যুক্ত করতে চাইলে এখানে ন্যূনতম একটা বাজেট প্রয়োজন থাকে। হ্যাঁ, এই যে কাজগুলো আপনারা করলেন, এগুলো কি সব নিজেদের পকেটের পয়সা না সরকার টাকা পয়সা দিয়েছে? সরকার অ্যাক্সেসরিজগুলো আমরা যে লিস্ট দিয়েছিলাম যে এটা আমাদের দরকার, সেই জিনিসগুলো ওই যে লজিস্টিক্সগুলো তারা রেডি রেখেছে। কিন্তু ওখানে যদি একটা ফান্ড থাকে
তাহলে আরো বেশি সংখ্যক মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে যে মানে সরকার যেমন একটা উদ্যোগ নিয়েছে যে ট্রাফিকে যেসব শিক্ষার্থী দায়িত্ব পালন করবে হ্যাঁ। তাদের একটা ভাতা দেওয়া হবে, Exactly. তো তার চেয়ে অনেক বেশি রিস্কি কাজ হচ্ছে এই যে কাজটা। নোংরা পানির মধ্যে নেমে যাচ্ছে তরুণরা, হ্যাঁ। তাদেরকে আপনি কেন একটা মিনিমাম সম্মানী দেবেন? সেটা আমি দেখলাম যে আমার সরকার বলছে যে তাদের বাজেট নেই, অথচ কাজটা অনেক বড় এবং এই রিস্কি কাজ, এই কাজটাতে আমাদের যে কেউ কিন্তু এই ধরনের প্রাণ ঝুঁকি আছে অবশ্যই। এবং সেই ঝুঁকি নিয়েও কিন্তু আমরা আগ্রহ নিয়ে ভালোবেসে, দেশকে ভালোবেসে আমরা এই কাজটা করছি। আমরা সরকারকে সচেতন করার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য কাজটা করছি। তো এইখানে আমার মনে হয় যে তারা এই ব্যাপারে ভালোভাবে যদি দেশটাকে সত্যি সত্যি যদি ভালোই বেশি এই কাজে আসি আমরা, তাহলে আমাদের প্রথম দায়িত্বটা হচ্ছে আমাদের সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকের যে এটাকে ভলান্টিয়ারদের সঙ্গে তাদের যে এফোর্টটা দেয়া দরকার, সেখানে যদি সংকটের কথা বলে তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা তো নিজেদের পকেটের পয়সা দিয়ে 12 মাস কাজ করে যাচ্ছে। ধরুন আমি আমার নোংরের কথা বলবো, আজকে 20 বছর, এই 20 বছর ধরে কিন্তু এখনো জীবিত রেখেছি এটাকে নিজেদের ভালোবাসা দিয়ে। কিন্তু যখন সরকার বা রাষ্ট্রের জন্য কাজ করব, রাষ্ট্র যদি উইদাউট বাজেট আমাদেরকে নিয়ে চিন্তা করে, আমরা একবার করে দিচ্ছি, এই ধরেন একবার করে দিচ্ছে সমস্ত জায়গায়। এই বছরের নভেম্বরের 1 তারিখ থেকে 2024-এর 2025-এর নভেম্বর 1 তারিখ পর্যন্ত এটাকে বাকি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের, এবং তাই যদি না হয় তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব এবং আমাদেরকে অনেকে তখন মনে হবে যে এই কাজটা একটা মিডিয়ায় কভারেজের জন্য, এবং একটা ইতিমধ্যে লোক কেউ দেখানো। বলছে কি বলছে, যেমন বলছে যে এই যে আপনারা বিডি ক্লিন যে ঝাঁপ দিয়ে নেমে পড়ছে, আপনারা যে ঝাঁপ দিয়ে পানিতে নেমে পড়ছেন, নিশ্চয়ই আপনারা টাকা পেয়েছেন, তা না হলে কি জাদুতে আপনার ছেলে মেয়েরা পানিতে নেমে গেল? Right. ডেফিনেটলি আপনার টাকা পেয়েছেন কিন্তু আপনি বলছেন না। এখন আমারও প্রশ্ন এটা, এবং মানুষ কিন্তু এটা দেখতে চায়, এবং দ্বিতীয়ত বলে যে আপনারা এসব করে তারপরে তো এসে ছবি টবি তুলে নিয়ে যাবেন, এটা হয়তো আপনারা এসে করেন, কিন্তু এটা আমাদের কি লাভ হলো? এবং বলতেছে যে ওরা পানিতে নামে, আপনারা কেন নামেন না? মানে ডাঙায় থেকে মানে যে পরামর্শ দেয়া, সেসব হচ্ছে মানুষের প্রশ্নের মুখে কাজটাও করতে হচ্ছে, মানুষের সমালোচনাও শুনতে হচ্ছে। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে মানুষরা এই প্রশ্নটি করেন সেই মানুষদেরকে আমরা দেখেছি। আমি সর্বশেষ ধরেন এই 10 তারিখে নড়াই নদীর পরিচ্ছন্নতার দ্বিতীয়বার আমরা হচ্ছে জিরানি খালের যে মূল নদীটি, সেই নদীটা আমরা পরিচ্ছন্ন করছি। এখানে যুব উন্নয়ন অধিদপ্তর তারা যুক্ত হয়েছেন। তো তাদের সঙ্গে কথা বললাম যখন, তারা বলছেন যে আমাদের বাজেট নাই। আচ্ছা, বাজেট নাই, তাহলে একটা কাজ আমরা এর আগে করে দিলাম, এখন বিভিন্ন জায়গায় এখনো কাজ চলমান আছে, ওই ফান্ডটা কেন রাখবে না? যতগুলো সংগঠন এরকম সমাজসেবায় কাজ করছে তাদেরকে এনলিস্টেড করা উচিত, তাদের প্রথম গুরুত্ব দেওয়া উচিত। আপনি সর্বশেষ দেখবেন সোহাগ কাজ করে অনেক আগে থেকে, আমরা জানি আসলে হাতে গোনা কয়েকটা সংগঠন কাজ করে। আপনি দেখবেন যখন বছরে একটা পুরস্কার প্রদান করে সরকার, আপনি দেখবেন খেয়াল করে যে পুরস্কারটি কারা পায়, কে নেয় এবং পুরস্কারটি কে দেয়। এইসব হিসাব মিলাতে গেলে আমরা আসলে পুরস্কারের লাভের উদ্দেশ্যে, পুরস্কারের আশায় কিন্তু কাজ করছি না। কিন্তু আমরা প্রতি বছরই দেখছি কেউ না কেউ পুরস্কার নিচ্ছে। আমাদের ভালোই লাগে যে পুরস্কার হয়তো আছে, না দিলে তো বোঝাও যেত না যে তারা ইন্সপায়ার করার জন্য পুরস্কার আছে কিনা। এত বড় ধরনের কর্মযজ্ঞ করার পরেও যদি আমার সরকার কিংবা আমাদের যারা আছেন, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছেন এখানে, আমাদের রাজনীতি বিশেষ করে, আমি মনে করি যে আমাদের পরবর্তী রাজনীতি এখন থেকে যদি নদী এবং প্রাণ প্রকৃতি ভিত্তিক না হয়, পলিটিক্স, তাহলে আমার এই দেশে আমরা বিডি ক্লিন, আপনি এবং আমরা সকল মানুষ যারা, আমরা শেষ পর্যন্ত আমাদের বয়স বেড়ে যাবে, বার্ধক্য পেয়ে যাবে, আমাদের আফসোস বেড়ে যাবে, এবং নিজের মধ্যে হতাশা, মনে হবে যে জীবনের অনেকগুলো সুন্দর সময় নষ্ট করব। সেটা আমরা চাই না, এবং আমরা এই কারণে মনে করি মানুষ যতটুকু সচেতন হয়েছে, সরকারের ওই দফতরগুলো, বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তর এখন যেমন যেই নড়াই নদী নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি, আমি খুব আশ্চর্য হলাম আপনার একটা কথায় যে সরকার বাজেট নেই বলে, অথচ আমরা জানি যে পানি উন্নয়ন বোর্ডের যে বাজেট, অর্থাৎ ডেভেলপমেন্টের নামে, প্রজেক্টের নামে যে পরিমাণ পয়সা খরচ হয়েছে বছরের পর বছর, এবং সেই পয়সা যেভাবে লুটপাট হয়েছে, এগুলো তো এখন দৃশ্যমান, মানে পত্রিকা, টেলিভিশন অসংখ্য রিপোর্ট হয়েছে। অথচ আপনারা স্বেচ্ছাসেবীরা এরকম একটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন রবি ভাই, অথচ এই জায়গাটা পুরোটা স্বেচ্ছাসেবক, মানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই থাকবে না। আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে দেখতে চায় না অনেকে। আচ্ছা, বিডি ক্লিন কাজ করছে, নোংর কাজ করছে, বাংলাদেশে কে না জানে যারা এই বিষয়ে কথা বলে, কিন্তু দেখতে যদি না চায় তাকে আপনি জোর করে দেখাবেন কিভাবে? রাইট। ডাকটা তো আসতে হবে এমন জায়গা থেকে, যেমন আমাদের এই কাজের জন্য যখন মিটিং হলো সচিবালয়ে, রবিকে এবং আমাকে যেতে বলেছে, আমরা সশরীরে সেখানে গিয়েছি। অনলাইনে আমরা গোটা বাংলাদেশটাকে পেয়েছি অনলাইনে, রাইট? বাংলাদেশটাকে যেভাবে অনলাইনে পেলাম, এরকম করে আমরা
এরকম পরিবেশের জায়গায় আমরা গোটা বাংলাদেশটাকে এরকম অনলাইনে না থেকে আমরা ফিজিক্যালি Physically দেখতে চাই। চাই, এবং যারা শিশুরা কাজ করবে, যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের প্রণোদনা দিতে হবে, এবং তাদেরকে আপনি এখানে এনলিস্টেড করতে হবে, যে তারা যে স্বেচ্ছায় যে কাজটি করছে তাদের যদি ইন্সপায়ারেশন না দেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে ভলান্টিয়ারও খুঁজে পাবো না। বাবা মা Right. নিশ্চয়ই ছেলে মেয়ে পাঠাবে না যে তুমি এই নোংরা পানির মধ্যে যা, কোনো উইদাউট কোনো তোমার এটা খালটা তুমি ধরে রাখতে পারছো না, কিংবা তোমার কোনো বেনিফিট হচ্ছে না, তোমার শারীরিক অসুস্থতা হচ্ছে। সরকার সবাই সচেতন তোমার হয়েছে। যাওয়ার দরকার নাই। আমার সরকারের মধ্যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা পুরনো প্যাটার্নই রয়েছেন। আচ্ছা, মানে কোনো পরিবর্তনটা তাদের মধ্যে আসে, পরিবর্তনটা মনের মানসিক জায়গায় পরিবর্তন আসছে না, আসেনি। এই জায়গাটা কি করতে হবে রবি ভাই? এটার জন্য আসলে আমরা যে কাজটা করি, যে ধারাবাহিক চর্চা, যে মানুষকে সচেতন করতে 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 একটা দিন না হয় সে সচেতন হবে। যে বিডি ক্লিনের কনসেপ্টটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, যে আপনি এখানে বসে আছেন, আপনি একটা চিপস খেয়ে প্যাকেটটা ফেলে দিলেন পাশে, তো আমি যে সেই প্যাকেটটা উঠায় আমি একটা নির্দিষ্ট স্থানে ফেললাম, যে ওই যে আপনার মানসিকতাটাকে কি একটু নাড়া দেয়া, যে না এটা আমি এই কাজটা ভুল করেছি। হ্যাঁ, যে খালের ভিতরে আমি যে হচ্ছে বাসার ময়লা ফেলে দিলাম। আমি যখন জিরানি খালটা ভিজিট করি, যে ইটাখোলা থেকে হচ্ছে ত্রিমোহনী পর্যন্ত যে জায়গাটা, যখন বোট দিয়ে আমি ভিজিট করি, দেখলাম আশেপাশের মানুষজন এসে খালের মধ্যে ময়লা ফেলে দিচ্ছে, মানে তার বাড়ির পাশের খালে তার বর্জ্য সে নিজে ফেলে দিচ্ছে। তো এই যে এটা তার মধ্যে যদি আমরা অনুবোধন করতে পারি যে না এটা অপরাধ, এটা অন্যায় হচ্ছে, মানুষ খুন করা যেরকম অন্যায়, খাল খুন করাটাও কিন্তু অন্যায়। তো যেদিন আমরা এই মানসিকতাটা তাদের মাথায় গেঁথে দিতে পারবো, আমার মনে হয় সেদিন থেকে আর এই অপরাধ। এটি বড় পয়েন্ট। এবং আরেকটা বিরতি নিয়ে আসছে, যে আলোচনাটা অনেকদিন ধরে আছে, যে রবি ভাই যে প্রশ্নটা তুললেন যে মানুষ খুন করা যদি ফৌজদারি অপরাধ হয়, বাংলাদেশের লাইফলাইন হচ্ছে নদী। তো এই লাইফলাইন নদী আপনি খুন করে ফেলছেন, দূষিত করে, দখল করে, তার জন্য আজ পর্যন্ত কারো ফাঁসি হয়েছে, কারো জেল হয়েছে, কোনো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মোটা অঙ্কের জরিমানা হয়েছে, যার বাড়ি ধরেন আপনি নড়াই নদীর পাশের আপনি মানুষ, নড়াই নদীটা যেই মানুষেরা বর্জ্য সরাসরি ফেলছে, কাউকে সরকার গিয়ে 10 টাকা জরিমানা করেছে না, তাহলে শুধুমাত্র সচেতন করে এটা হবে কিনা, এটি বড় প্রশ্ন। কিন্তু আরেকটা বিরতি আসছে দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত বদ্বীপে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের 64টি জেলায় 64টি খাল পরিষ্কারের যে উদ্যোগ সরকার নিয়েছে, এই কাজের সঙ্গে যারা যুক্ত, এরকম 3 জন মানুষের সঙ্গে আজকে আমরা গল্প করছি। আমাদের সঙ্গে আছেন বিডি ক্লিনের জহিরুল ইসলাম রবি, আছেন নোঙরের সুমন শামস, এবং আছেন ক্লিন রিভার বাংলাদেশের সোহাগ মহাজন। সোহাগ, এই পার্টে খুব বেশি সময় পাবো না, একদম সংক্ষেপে যদি একটু বলেন যে এই যে খাল পরিষ্কার করা হচ্ছে, মেসেজটা তো আমরা যেটা বুঝতে পারছি যে প্রত্যেক মানুষ যদি তার নিজের বাড়ির পাশের খাল নদীরে পরিষ্কার রাখে, তাহলে আজকে এই ভলান্টিয়ারদের বা সরকারকে এরকম খাল পরিষ্কার করতে হতো না। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হলো এই যে আপনারা যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজটা করেন, আপনারা অন্যদেরকে কি মেসেজ দিতে চান আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমাদের ক্লিন রিভার বাংলাদেশের জন্ম হয়েছে নদীকে কেন্দ্রিক, ক্লিন রিভার বাংলাদেশ। আমরা নদীর দখল দূষণ রোধের জন্য কাজ করছি 2016 সাল থেকে, দীর্ঘ 8 বছর ধরে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে নদীর দখল দূষণ রোধ করা এবং জনগণকে সচেতন করে তোলা। আমি নোঙরের সুমন শামস এবং রবির কথা সূত্র ধরেই বলবো যে এই বছরের 1 নভেম্বর আমরা যেভাবে নদীটাকে ক্লিন করে রেখে যাচ্ছি, আগামী বছরের 2025-এর 1 নভেম্বর কি হবে, এটার জন্য যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনারা জানেন যে 2019 সালের 3রা ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল বেঞ্চের 287 পৃষ্ঠার একটি রায় প্রকাশ করেছিলেন। সেখানে নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা, অর্থাৎ যে মানুষ বা প্রাণীর যেমন জীবন আছে, নদীরও ঠিক তেমনি জীবন আছে, জীবন্ত সত্তা হিসেবে সেখানে ঘোষণা করা হয়। কিন্তু এবং মানুষ বা প্রাণী হত্যা যেভাবে ফৌজদারি অপরাধ হয়, হ্যাঁ ঠিক তেমনি নদী হত্যাও কিন্তু অপরাধ। যেমন আপনি যেমন বলছিলেন যে এমন কি কোনো নদীর আছে যে নদীর দখল দূষণের জন্য কারো ফাঁসি হয়েছে, কারো জেল জরিমানা হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত এই নদীর স্থাপন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নদীর দখল দূষণ রোধ হবে না। হ্যাঁ, পক্ষান্তরে আপনি জানেন যে হ্যাঁ আপনি বিষয়টা হচ্ছে যে এখন হচ্ছে মোক্ষম সময়। বেসিক্যালি আমাদের রেজওয়ানা আপা আছেন, এই পরিবেশ নিয়ে আমাদের উপদেষ্টা,
তারপর হচ্ছে আমাদের ফরিদা ম্যাম আছেন, আমাদের শারমিন মুর্শিদাপা আছে। তো এখন মোক্ষম সময়ে আমরা যারা উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ থাকবে এই সময়টাকে কাজে লাগে আমাদের নদী এবং পরিবেশ এবং প্রতিবেশী উন্নয়নের জন্য যেগুলো পদক্ষেপ গ্রহণ করা। আমরা ইতিমধ্যে কিছু গ্রহণ করেছি, এই যে 64 জেলার 64টি খাল পরিষ্কার পরিচ্ছন্ন তারই একটা অংশ। তো সুতরাং আমরা চাই যে উদ্দেশ্যটাকে নিয়ে ক্লিন রিভার বাংলাদেশের হয়েছিল, যে বাংলাদেশে পরিচ্ছন্ন নদী থাকবে, প্রতিটা নদী তার জীবন ফিরে পাবে। আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশের নদীর সংখ্যা ছিল 1274টি, আর বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরে এসে বাংলাদেশের নদীর সংখ্যা 200 থেকে 300, বর্ষা মৌসুমে হয়তো 400 থেকে 500। সুতরাং এইরকম নদী রক্ষা কমিশনের হিসাবে আর অনেক বেশি দৃশ্যমান কয়টা আছে সেটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নদী রক্ষার জন্য নদী রক্ষা কমিশন করেছে, কিন্তু এটা হচ্ছে দন্তহীন, আমি বলবো যে হ্যাঁ, এইটা নিয়ে নিশ্চয়ই অন্য আলোচনা আমরা অনেক কথা বলেছি। সোহাগ, অনেক ধন্যবাদ। আমরা একটু গুছিয়ে আনতে চাই সুমন ভাই। তার মানে শুধুমাত্র মানুষকে সচেতন করার না, আপনি যদি এনফোর্সমেন্টের জায়গায় যেতে না পারেন, অর্থাৎ যার বাড়ির পাশের খাল, যার বাড়ির পাশের নদী এটা দূষিত করবার অপরাধে, এটা দখল করবার অপরাধে আপনি যদি যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তির আওতায় আনতে না পারবেন, শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বলে, দেশপ্রেমের কথা বলে এই খাল নদী রক্ষা করা যাবে কিনা। বরং খালটাকে বা নদীটাকে দখল যারা করে, দূষণ যারা করে, তাদের শাস্তি আমরা দাবি করি, কিন্তু আমরা দেখি সে কোনো না কোনো রাজনৈতিক দলের লোক, তার প্রমোশন হয়। আর যদি কোনো ব্যবসায়ী যদি নদীটাকে দূষণ করার কাজ করে, সে পার্লামেন্টে যায়, কারাগারে যায় হচ্ছে। বরং আমরা কাজ করে দেখেছি আমাদের ভলান্টিয়ার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাল রক্ষা করার জন্য, প্রতিবাদ করার জন্য, সে প্রতিবাদ করার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমাদের নগরের একজন ভলান্টিয়ারকে। সে একজন কবি ছিল। সম্প্রতি আপনি কিছুদিন আগে দেখবেন যে কুড়িগ্রামে একজন বৃদ্ধ, সেই বৃদ্ধ এই নদী রক্ষার জন্য, দখল দূষণের ব্যাপারে কথা বলার কারণে প্রশাসনের সামনে স্থানীয় গুন্ডা যারা, তারা তাকে আহত করেছে। সেটার খবরও আমরা খবরের কাগজে দেখেছি। ফলে এইটার আসলে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে শপথটা নিতে হবে সত্যি সত্যি দেশকে ভালোবেসে। সরকারকে, আমাদের পানি উন্নয়ন বোর্ডকে বলতে হবে এই মুহূর্তে সারা দেশে কয়টি খাল আছে। আমরা জানতাম না আমাদের নদী কতগুলো আছে। কথা বলতে বলতে 1008টি নদী রক্ষা কমিশন বলছেন, কিন্তু বলছেন যে এর সংখ্যা আরো বাড়বে। স্পেসিফিক একটা সংখ্যা দেখতে চাই এবং খালেরও সংখ্যা দেখতে চাই। নদীর কথা বলতে বলতে আমরা খাল ভুলে গেছি, কারণ প্রত্যেকটা নদীর সঙ্গে খালগুলো কানেক্টেড। প্রত্যেকটি খালের মধ্যে কালভার্ট দেয়া আছে এবং যেটাতে খালটাকে মেরে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই যে পরিকল্পিতভাবে যে ইঞ্জিনিয়াররা এখানে, প্রকৌশলীরা যারা কাজ করেন, সরকারের এতগুলো উইংস কাজ করেন, এরা প্রত্যেকেই কেন চোখ বন্ধ করে থাকেন? এখন অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য এসেছেন, তাদের যে উদ্যোগ, এই উদ্যোগে আমি প্রথমবারই দেখলাম যে দুইটি মন্ত্রণালয় মিলে অনেকগুলো প্রতিষ্ঠানকে সমন্বয় করে আমাদেরকে সঙ্গে ডেকে একটি জিরানি খাল কিংবা দেশের 64 জেলার এগুলোকে রক্ষা করা হচ্ছে। এইসব বাকিগুলো পরিচ্ছন্ন করে দেবার পরের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি জেলার ডিসি, নদী রক্ষা কমিশন তার প্রমাণ দেখ যে তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে। নৌ পরিবহন মন্ত্রণালয় এগিয়ে আসুক, পরিবেশ মন্ত্রণালয় তো কাজ করছেই। সবকিছু মিলে আমরা আসলে পরিষ্কার জানতে চাই যে কয়টি খাল বাংলাদেশে এই মুহূর্তে আছে এবং প্রত্যেকটি খালের যে কোন খালের কি অবস্থা সেটা আমরা জানতে চাই। এটা পরিষ্কার আমাদের সরকার আমাদেরকে জানাবে। ধন্যবাদ সুমন শামস। রবি, আপনার কাছে যেতে পারলাম না। সোহাগ মহাজন, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের বদ্বীপে প্রথম পর্বে। আমরা ঢাকার সহ সারা দেশে 64টি খাল পরিষ্কারের যে অভিযান চলছে সেটি নিয়ে কথা বলছিলাম। আমরা প্রত্যাশা করি প্রত্যেকটি খাল সুন্দর টলমলে পানি থাকবে এবং আমরা যে ছবিগুলো দেখলাম, নোংরা পানি, বিষাক্ত পানি, এরকম খাল আমরা দেখতে চাই না। বাংলাদেশ বদ্বীপ, এখানে নদী না বাঁচলে বাংলাদেশের মানুষের পক্ষে বাঁচা কঠিন। ভালো থাকবেন।